আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। জেলা প্রশাসক সম্মেলন শুরু। জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়, যে কোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। বর্তমান সরকারের সময়ে দেশের সংবাদপত্র সহ সকল গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাতে শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। বন্দরনগরী চট্টগ্রামে কেটে গেছে জ্বালানি তেলের সংকট। চাহিদা মতো জ্বালানি তেল পেয়ে গ্রাহকরাও সন্তুষ্ট। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 শ্রমিক নিহত। যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি প্রস্তাব ইরানের। প্রস্তাব পর্যালোচনা করা হবে, জানালেন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান ভুল ছিল, মত 61% মার্কিন নাগরিকের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা পদায়নের মূলনীতি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়, যে কোনো দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখতে জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, এই ক্ষেত্রে কোনো আপোষ হবে না। খোরশেদ আলমের রিপোর্ট। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত এবং জনমুখী করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন। রোববার সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের কোনো পদ কারোর জন্য চিরস্থায়ী নয়। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলের দুর্নীতি, লুটপাট রাষ্ট্র ও জনগণকে ধ্বংস করে ফেলেছে, দেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি। আমরা দলমত নির্বিশেষে রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে
আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন, এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। তিনি বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো আপোষ হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, মেধা ও দক্ষতাই হবে বদলি কিংবা পদায়নের মূল নীতি। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, আর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। অনুষ্ঠানে কমিশনারদের পক্ষে চট্টগ্রাম বিভাগের কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসকদের পক্ষে পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন এবং নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খুরশেদ আলম, BTV নিউজ। নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ ঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। র্যালিটি ঢাকা অফিসার্স ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে তথ্য ভবনে এসে শেষ হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবছরের প্রতিপাদ্য বিষয় জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই দিবসটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবছর পালন করার উদ্যোগ নিয়েছে। এই দিবসটি উদযাপন করার মধ্য দিয়ে আমরা জাতিকে এই বার্তা দিতে চাই, আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এই মন্ত্রণালয়ের যতবার কথা হয়েছে, আমরা তার কাছ থেকে যে নির্দেশনা পেয়েছি সেই অনুযায়ী আমরা আমাদের প্রতিটি প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছি। সেই তৎপরতাকে অভিহিত করাও আমাদের এই কর্মসূচির একটা বড় উদ্দেশ্য।
এবং একই সঙ্গে চিন্তায়, চেতনা এবং মননে আমরা গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতাকে যে মেন করি, এটাকে যে আমরা বাস্তবায়ন করতে চাই, সেই বার্তাও আমরা দিতে চাই এই প্রেস ফ্রিডম ডে উদযাপন করা উপলক্ষে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিটিভি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশ গণমাধ্যমকে দিয়েছে নতুন মাত্রা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রসারে তথ্য প্রবাহ হয়েছে দ্রুততর ও বহুমাত্রিক। এই বাস্তবতায় গণমাধ্যমের স্বাধীনতা যেমন অপরিহার্য, তেমনি তাদের দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে পেশাদারিত্ব, নৈতিকতা এবং সত্যনিষ্ঠ বজায় রাখা আজ সময়ের দাবি বলে জানান তিনি। আফরিন জাহানের রিপোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠাই ছিল তার সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন তিনি। আমরা যেই মুহূর্তে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি, সেই মুহূর্তে বাংলাদেশে আমরা একটা নবনির্বাচিত সরকারের দায়িত্ব পালন করতে কেবল শুরু করেছি। একথা ঠিক যে অবাধ তথ্য প্রবাহের একটা চ্যালেঞ্জ সবসময় আমাদের দেশে ছিল, কিন্তু আমরা একটা মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি। একই সঙ্গে বিশ্বব্যাপী ডিজিটাল জার্নালিজমের কারণে, সিটিজেন জার্নালিজমের কারণে এই মুহূর্তে অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য মোকাবেলাটাও একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যে পরিণত হয়েছে সুস্থ গণমাধ্যমের জন্য। জহিরুদ্দিন স্বপন বলেন, আজকের যুগে অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য মোকাবেলাটাও একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী অবাধ তথ্য প্রবাহের কাজ এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে জনগণকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়াটাও একটি দায়িত্বে পরিণত হয়েছে। এই দুটি বিষয়ে একই সঙ্গে কাজ করতে চান বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অপতথ্যের এই আক্রমণ আমাদের দেশেই সবচেয়ে বেশি, এমনটা ভাবা ভুল হবে। এটি যেদিন থেকেই ইন্টারনেট উত্তর গণমাধ্যম জগৎ প্রবেশ করেছে, তখন থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে এটি একটি নতুন ডিজিটাল হ্যাজার্ড হিসাবে আমাদের মধ্যে হাজির হয়েছে। আমাদেরকে জানতে হবে যে এই ডিজিটাল অ্যাডভান্টেজের সাথে এই ডিজিটাল হ্যাজার্ড সহ আমরা কেমন করে বাস করব, এবং সে কারণেই আমাদেরকে ডিজিটাল হ্যাজার্ড ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। এখানে প্রতিক্রিয়াধর্মী আচরণের চাইতে বরঞ্চ এটাকে গঠনমূলক একটি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই সমস্যাটা কেবল আমাদের ডোমেস্টিক প্রবলেম না, এটা একটা ওভারসিজ প্রবলেম, গ্লোবাল প্রবলেম, এবং গ্লোবালি সলভ হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী ডিজিটাল ও সিটিজেন জার্নালিজমের কারণে এই মুহূর্তে অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য মোকাবেলাটাও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যে পরিণত হয়েছে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। আমাদেরকে অবাধ তথ্য প্রবাহের কাজ এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসাবে জনগণকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়াটাও একটি দায়িত্বে পরিণত হয়েছে। আমরা একই সঙ্গে দুটি কাজ করতে চাই। তবে সবশেষে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় একটি দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমকে সমর্থন করেছে এবং সামনেও করবে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে। দেশের সংবাদপত্র সহ সকল গণমাধ্যম বর্তমান সরকারের সময়ে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম, নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, এডকো মহাসচিব আব্দুস সালাম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর মে মাসের ৩ তারিখ এই দিবস পালিত হয় সংবাদকর্মীর নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের মৌলিক নীতিমালার গুরুত্ব জানান দিতে। ১৯৯১ সালে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে এই দিবসের সূত্রপাত। পরে ১৯৯৩ সালে জাতিসংঘ দিনটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নৈতিকতার উপর আলোকপাত করে। শাহেদ জাহিদের প্রতিবেদন। গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালন ক্ষেত্রে বাধা বিঘ্ন তুলে ধরার জন্য তাগাদা হয়ে আসে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। আর এই দিবস কেন্দ্রিক যত আয়োজন আনুষ্ঠানিকতা স্মরণ করিয়ে দেয় বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার ইস্যুটি। গুরুত্ব পায় পেশাগত সততা বজায় রাখার মতো অতি দরকারি ক্ষেত্রটিও। এদিকে দিবস ঘিরে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ বাস্তবতা আগের বছরের চেয়ে অবনতিশীল দেখানো হয়েছে। তবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এই অবনমন সত্ত্বেও প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের চেয়ে কিন্তু উন্নত অবস্থানে আছে বাংলাদেশ। আর বিশেষ উল্লেখের দিকটি হচ্ছে আমেরিকার মতো রাষ্ট্র ব্যবস্থায়ও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে অবনতির নজির তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই সময়। And let me just tell you, they were excoriated by people like you that don't know any better because you don't have the brains you were born with. Sir, why are you saying that to me specifically? I'm telling you, I'm not saying it specifically to anybody. I'm saying it to anybody that would ask a nasty question like That's not that. a আর এমন চিত্রই বলে দিচ্ছে সারা বিশ্বেই খবর জানানোর স্বাধীনতা গেছে কমে। RSF তথ্য বলছে বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা 25 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। বিশ্ব মিডিয়া স্বাধীনতা সূচক ইতিহাসে প্রথমবারের মতো অর্ধেকেরও বেশি দেশ কঠিন কিংবা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে আছে। For the first time, actually, in the index history, over half of the world countries now fall into the difficult and very serious situation. সংস্থাটি বলছে 25 বছরের মধ্যে সূচকভুক্ত 180টি দেশ এবং অঞ্চলের গড় স্কোর এর আগে কখনো এত নিচে নামেনি। তাই তো বিশেষজ্ঞ ভাষ্য, সময় এসেছে অপরাপর দেশের মতো বাংলাদেশেও নাজুক গণমাধ্যম পরিস্থিতির উত্তরণ নিয়ে কাজ করার। আর এই ক্ষেত্রে মিডিয়ার মানুষের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দেশ পরিচালনায় দায়িত্বরতদের করণীয় স্মরণ করিয়ে দিচ্ছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। আমাদের দুর্ভাগ্য, আসলে আমরা যা চাই তা পাই না। আমরা বারবার হোঁচট খাই। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এইরকম অবস্থা চলছে। কম্পিটিশন চলছে ফটোকার্ড আপনাদের জীবনটাকে অস্থির করে দিচ্ছে। আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে ফটোকার্ডের অবস্থা দেখে। কারণ এমন সব ঘটনা, এমন সব রিপোর্ট যাচ্ছে যেটা আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করি আমাদের জন্য বিপদ হচ্ছে। আমরাও ভুল করছি। যদিও মানুষ দিনের শেষে এখনো মেইন স্ট্রিমকে পছন্দ করে, বিশ্বাস করে, কোনো কথাও আজকাল বলা যায় না। সরকারের সমালোচনা করলে আপনি ভাবেন ভিন্ন ক্যাম্পে, আর সরকারের সমালোচনা হবেই, সাংবাদিকতা কেন? কিন্তু দিনের শেষে তারা যখন আমাদের স্বাধীনতাটা কেড়ে নেন তখন আমরা হতাশ হই, হোঁচট খাই, দেশটা হোঁচট খায়। পাশাপাশি গণমাধ্যমের মৌলিক নীতিমালা প্রশ্নে সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী বা মিডিয়ার বাসিন্দাদের আরও যত্নবান হবার তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে। It's really important that the media sets itself a standard here, and the standard needs to be that they do everything that they can. And World Press Freedom Day is a reminder that access to reliable information. শাহেদ জাহিদি, BTV নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। রাত 9টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। গত 30শে এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোই রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট থেকে 36 জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে 12 জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মামলার সাক্ষী ঘটনাকালীন কর্তব্যরত পুলিশ সদস্য নাহিদ মিয়াকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সকালে তার সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনালে আজ জুলাই গণ অভ্যুত্থানের আরও কটি মামলার বিচারিক কার্যক্রম চলে। সরকারি ব্যবস্থাপনার কারণে বন্দরনগরী চট্টগ্রামে যানবাহনের জ্বালানি তেলের সংকট কেটে গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক। এখন নগরীর সবগুলো পাম্প পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করছে গ্রাহকদের। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সন্তুষ্ট গ্রাহকরাও। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের নামে নগরের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের যে দীর্ঘ লাইন ছিল সেটা আর নেই। নগরের সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনকারীরা প্রয়োজন মতো ডিজেল অকটেন পাচ্ছেন। দূরপাল্লার পরিবহন থেকে নগরের সাধারণ যানবাহন সকলে জ্বালানি সংকট কেটে যাওয়ায় সন্তুষ্ট। না, চট্টগ্রামে এখনো ঝামেলা দেখিনি। আমরা তো মোটামুটি তেল নিচ্ছি, এই যে আসি টাঙ্গে ফুল করছি। পাচ্ছে, এখানে নিয়মিত তেল দেয়, এদের কোনো সমস্যা নাই। মোটরসাইকেলে আমি অকটেন ব্যবহার করি, এরপরে মোবিল ব্যবহার করি। হ্যাঁ, এই কদিন ভালোই পেয়েছি। এখন আমরা ফার্মে কোনো যাই ঝামেলা পাইতেছি না। এই গত তেলের রেট বাড়ার পর থেকে ফার্ম ক্লিয়ার, সব ফার্ম পাইতেছি। আমরা প্রতিদিন তেল নেই, আমরা দূরের টিপ মারি তো, লেগে প্রতিদিন টিপ এই তেল নেওয়া লাগে। ডেলি আমার 70 লিটার 80 লিটার তেল লাগে কক্সবাজার আপ ডাউন করলে। এই প্রায় এক সপ্তাহ ধরে ভালোভাবে পাচ্ছি, কিন্তু যখন তেল পাইনি তারপরেও আমরা এখানে তেল পাইছি। পেট্রোল পাম্প মালিকরা বলছেন তাদের পাম্পের চাহিদা অনুযায়ী ডিজেল অকটেন ও পেট্রোল সরবরাহের কোনো ঘাটতি নেই। সব ধরনের গ্রাহকের প্রয়োজন মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আমাদের তেলের সাপ্লাই যথেষ্ট ভালো, যথেষ্ট পরিমাণে আমাদেরকে তেল দিচ্ছে সরকারে, এবং আমাদের কোনো বিগত ঝামেলা হয় না। এই হাক্কানি পেট্রোল পাম্প এখনও কোনো ঝামেলা নাই। আর এখন তো আগে দীর্ঘ লাইনটা নাই, এখন যা গাড়ি আসতেছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছে সরকারে। আগে তো রেশনিং করে দিত, এখনও রেশনিং করে দিচ্ছে, তবে পর্যাপ্ত পরিমাণে বাড়ায় দিচ্ছে আর কি। যেটা আগে আতঙ্ক ছিল, এটা এখন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নাই। আমরা যেমন আজকে আনছি 22,500 অকটেন আর 4,500 ডিজেল বিক্রি করে, মনে করেন 16-17 হাজার অকটেন আর 3,000 4,000, এখন 3,000 4,000 করে যাচ্ছে ডিজেল। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশ অতি দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছে। জ্বালানির ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপে সুফল এসেছে। বিদ্যুতের লোডশেডিংও কমছে। পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হয়েছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছে। আজ ভোর 6টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় তেলিবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের দেয়া 9 দফা প্রস্তাবের পাল্টা হিসেবে 14 দফা পরিকল্পনা দিয়েছে ইরান, যেখানে যুদ্ধ থামাতে 30 দিনের মধ্যে স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে। ইরানের এই শান্তি প্রস্তাব খুব শীঘ্রই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে 61% মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা ছিল ভুল সিদ্ধান্ত। শবনাজ স্মৃতির প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন প্রস্তাব নিয়ে এগিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া 9 দফা পরিকল্পনার জবাবে 14 দফা প্রস্তাব দিয়েছে তেহরান। এতে 30 দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার রূপরেখা তুলে ধরা হয়েছে। ইরান বলছে তারা অস্থায়ী যুদ্ধবিরতি নয়, যা স্থায়ী সমাধান। প্রস্তাবে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা
ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ ক্ষতিপূরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া লেবানন সহ আঞ্চলিক সব সংঘাত বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য নতুন একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরির কথাও বলা হয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ শেষ করার কথাও রয়েছে। পাশাপাশি 1 মাসের মধ্যে ইরান ও লেবাননের সংঘাত স্থায়ীভাবে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চুক্তি হলে এরপর আরও 1 মাস আলোচনা চালিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এদিকে যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে বাড়ছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে 61% মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার ছিল ভুল সিদ্ধান্ত। শনিবার সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে। বিশ্লেষণে দেখা গেছে এই জনমত অতীতের বড় যুদ্ধগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। 2006 সালে ইরাক যুদ্ধ নিয়ে 59% এবং 1971 সালে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্রায় 60% মার্কিন নাগরিক একই ধরনের মত দিয়েছিলেন। রাজনৈতিক বিভাজন স্পষ্ট। জরিপে দেখা গেছে ডেমোক্র্যাটদের 90%, স্বতন্ত্র ভোটারদের 71% এবং রিপাবলিকানদের 19% এই সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। জার্মান থেকে আরও বেশি সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে 5000 সেনা সরানোর কথা বলা হলেও ট্রাম্প জানিয়েছেন প্রকৃত সংখ্যা হবে আরও বেশি। ইরান ইস্যুতে 2 মিত্র দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রস্তাব কূটনৈতিক সমাধানের নতুন সুযোগ তৈরি করলেও বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। শবনাথ স্মৃতি, পিটিভি নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো শনিবারের ওই নতুন হামলার ফলে দেশটিতে একদিনে নিহত হয়েছে 41 জন। শনিবার লেবাননের হাব্বুস এলাকায় ওই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে হাব্বুস এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2659 জনে। এছাড়া আহতের সংখ্যা 8000-এরও বেশি। লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হতাহতের এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনী অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে রণাঙ্গনের বেশ কিছু ইসরায়েলি অবস্থানে তারা আত্মঘাতী ড্রোন হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় ও ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নিরবিচ্ছিন্ন সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এবং স্থানীয় চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বিমান ও স্থল হামলায় আরও অন্তত 7 জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে 72,608 জনে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এই পর্যন্ত 828 জন নিহত হয়েছেন। ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 9 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সংঘটিত এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সূত্র জানায় ভোর প্রায় 4টার দিকে ওই 4তলা ভবনের 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন 3য় ও 4র্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর 14টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভবনটি থেকে 1 ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,788.26, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.11 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,046.41, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.09 কম। আজ 200টি কোম্পানির 61,34,687টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 41,35,79,000 টাকারও বেশি। এর মধ্যে 96টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 74টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 40 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 47 পয়সা, কানাডিয়ান ডলার 90 টাকা 33 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 88 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 68 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 43 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 53 পয়সা, থাই বাত 3 টাকা 72 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 97 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 19 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 21 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 4 মিনিটে, জোয়ার সকাল 8টা 25 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 15 মিনিটে এবং জোয়ার রাত 8টা 55 মিনিটে।